অনেক বছর আগের জয়দেবপুরে ঘটে যাওয়া একটি ঘটনা। সেই সময় জয়দেবপুরে হিন্দুদের বাস ছিল। গ্রামের পর গ্রাম শুধুই হিন্দুদের বসবাস ছিল। হাতে গোনা কয়েকটি পরিবারই ছিল মুসলিম। এমনই এক আজ পোড়া গায়ে বাস করত মালতী আর তার স্বামী ভূপেন। লোকালয় থেকে বেশ খানিকটা দূরে একটি ঝুপড়ির মতন জায়গা। দুই সন্তান আর স্বামী নিয়ে পরিবার ছিল মালতীর। দরিদ্র আর অসচ্ছলতায় ভরপুর ছিল তাদের সংসার। মালতীর স্বামী ভূপেন অনেকদিন যাবৎ শস্য শ্যামলী ছিল। এতটাই অসুস্থ ভূপেন ছিল যে তার বিছানা থেকে উঠারও শক্তি নেই। ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসের একদিকে। শ্রাবণ মাসের শুরুর দিকে একটি রাতের ঘটনা এটা। সেদিন আকাশ এত বড় চাঁদ ছিল না। সেদিন ছিল গুটগুটে অমাবস্য রাত। ওই দিনে রাতকে এতটাই ভয়ানক করে তুলছিল যে তা ভাবলেও আজ গা শিউরে উঠে। ওই দিন বিকেলে ছিল প্রচন্ড বৃষ্টি। বৃষ্টির রূপ এক সময় দানবের রূপ নেয়, আর বৃষ্টির সাথেই মিলিত হয়ে প্রচন্ড ঝড়। মালতী একা তার স্বামীর পাশে বসেছিল, মনে প্রচন্ড ভয় নিয়ে। রাত তখন প্রায় 10টার মতন বাজে। প্রচন্ড জোরে কাক ডাকাডাকি শুরু হয়ে যায়। এত রাতে এই ঝোপের মাঝে কাকের এরকম ডাকাডাকি শুনে মালতীর হৃদয় স্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হয়। মালতী কি যেন ভেবে একটা হাত তার স্বামীর কপালে হাত রেখেতেই মালতী আটকে ওঠে। কারণ তার স্বামী মারা গেছে অনেক আগে। শীতল একটি দেহ ভুবনের পড়ে আছে দাঁড়িয়ে, পুরো শরীর বরফের মতন ঠান্ডা হয়েছে। মালতী চিৎকার করে হাত সরিয়ে নেয়। কিন্তু এই জোরের রাতে কে যাবে তার বুকে? কেই বা শুনবে তার এই ব্যথা? বুঝতে না পেরে ওজোরে কাঁদতে থাকে মালতী। ঘরের এক কোণায় নিথুর হয়ে পড়ে আছে তার স্বামী ভুবনের নিতম দেহ। জ্বর চলছে প্রায় 4 থেকে 5 ঘন্টা পার হয়ে গেছে। তারই মধ্যে রাত প্রায় গাঢ় অন্ধকার চারপাশ। ঠিক এমন সময় তাদের পোষা কুকুরটা বিকট আওয়াজ দিয়ে চিৎকার করতে লাগলো। মনে হলো কোনো হিংস্র জন্তু কুকুরটাকে ঘায়েল করার চেষ্টা করছে। মালতীর শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। সে তার 2 শিশুকে বুকে টেনে নিয়ে বয়ে গুটিসুটি সেরে বসে রইল। ওই মাঝরাতে হঠাৎ মালতীর ঘরের দরজায় কেউ কড়া নাড়ে, আর খুব ক্ষীণ সুরে, চিকন আর ফেসফেসে গলায় মালতীর নাম ধরে ডাকতে থাকে। কণ্ঠ শুনে বোঝা যায় বৃদ্ধ কোনো মহিলা কণ্ঠস্বর এটা। সে বৃদ্ধ এক নাগারে ডাকতে থাকে, মালতী, মালতী, দরজা খুল না, খুল দরজা মালতী। কয়েকবার এইভাবে ডাক এলো। দরজার ওপাশ থেকে মালতী কি করবে বুঝতে না পেরে অনেকক্ষণ পর সাহস নিয়ে দরজায় জাপটা খুলে দেয়। মুহূর্তে মালতীর প্রাণ যেন ফিরে এলো। তার কোনো এক অতি দূর সম্পর্কের এক জেঠি এসেছেন। কিন্তু অদ্ভুত বিষয় মালতী পরে খেয়াল করেছিল, বাইরের জোর বৃষ্টি হলো, কিন্তু জেঠিমার শরীরে কোথাও এক ফোঁটা বৃষ্টির আঁচলও লাগেনি। সাদা বড্ড বড্ড চুল। জেঠিমা হি করে হাসছে আর তার প্রাণ খাওয়া দাওয়া বড় দাঁতগুলো বের করে। জেঠিকে তাড়াতাড়ি গড়ে এনে ঘরের দরজা লাগিয়ে মালতী কেঁদে কেঁদে বলতে থাকে, ভূপেন আর নেই পৃথিবীতে। ভূপেনের শেষ বিদায়ের জন্য তারা সারা রাত অপেক্ষা করতে থাকে। মালতী আর তার জেঠি। বাচ্চাগুলো বয়ে এতটাই কুঁকড়ে ছিল যে তাদের আর নড়াচড়ার মতন কোনো শক্তি ছিল না। তাই মালতী ভাবলো বাচ্চা দুটোকে পাশের রুমে ঘুম পড়িয়ে আসা যাক। মালতী যখন বাচ্চা দুটোকে নিয়ে পাশের রুমে গেল, ঠিক তখনই ঘটেছিল এ যাবৎ কালের সবচেয়ে লোমহর্ষক ঘটনাটি। মালতী পাশের ঘর থেকে স্পষ্ট শুনতে পায় যে হাড়গুড় বাঙ্গার কর্মর শব্দ। মটমট করে এ জাতি কি জানি খাচ্ছে।
পাশের ঘরের বেড়ার ফাঁক দিয়ে যখন মালতী তার নিজের ঘরে উকি মারে তখনই তার যেন প্রাণ বেরিয়ে গেছে। এ কি, সে দেখতে পায় তার জেঠিমা তার স্বামীর মৃতদেহটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং তার সেই নাড়ি বুড়িগুলো সবগুলো বাইরে ফেলে দিয়ে আসে। এটা দেখে মালতী এতটাই জোরে চিৎকার দিয়েছিল যে ওর চিৎকার শুনে সে মাটিতেই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার বাচ্চাগুলো ঘুম থেকে উঠে যায় এবং তার বাচ্চাগুলো ঘুম থেকে উঠে মা 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 বলে কাঁদতে থাকে, কিন্তু মালতী কোনো জবাব দেয় না। অবশ্য এখনো সেই জেঠিমা এখনো সেই হাড় গুড় খাচ্ছে এবং জেঠিমা যখন বুঝতে পারে যে মালতী তাকে হাড় গুড় খাওয়ার জন্য দেখে ফেলছে, অমনি ঠিক সে সেইখান থেকে লাশটা নিয়ে উধাও হয়ে যায় এবং তখনই মালতীর জ্ঞান ফিরে এবং মালতী জ্ঞান ফিরে যখনই তার স্বামীর রুমে, অর্থাৎ যখন তার স্বামীর মৃতদেহ যেখানে রাখা হয়েছিল সেখানে সে যায় এবং সে গিয়ে তার সেখানে কিছুই দেখতে পায় না, এমনকি সেই জেঠিকাও দেখতে পায় না। এখন অবশ্য বৃষ্টি অনেকটাই কমিয়েছে, কিন্তু সে অনেক বেশি চিৎকার করতে থাকে। তার চিৎকার এতটাই বেশি তীক্ষ্ণ ছিল যে এই আশেপাশে যদি কোনো মানুষ থাকতো তাহলে অবশ্যই তাকে বেরিয়ে এসে সাহায্য করত, কিন্তু এই জনমানবহীন অবস্থায় সেখানে কেউ নেই এত রাতের বেলা। মালতী অনেক কান্না করতে থাকে। মালতী কাঁদতে কাঁদতে এক পর্যায়ে সে যখন শুনতে পায় সেই পূর্বের আওয়াজটা, যেন আবারও কেউ লাশটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কিন্তু এখন কে খাবে লাশটা? কেননা তার স্বামী ভূপেনের লাশটাও সেখানে নেই। এবার সে লক্ষ্য করলো যে তাদের টিনের উপর থেকে শব্দটা আসছে। সে তাড়াহুড়া করে বলতে থাকে, কে ওখানে, কে? হঠাৎই মালতী খেয়াল করে তাদের টিনের উপর থেকে টপ 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 করে রক্ত পড়ছে। সে খেয়াল করতে করে দেখে যে তাদের ঘরের উপরে সেই লাশটা ফ্যানের উপর ঝুলানো, সেই লাশটা এমনভাবে ঝুলানো এবং সেই ফ্যানের উপর এমনভাবে ফ্যানের সাইডে ঝুলানো যেন দেখে মনেই হচ্ছে না যে সেখানে লাশ রাখা। কিন্তু অদ্ভুত করার বিষয় হচ্ছে তার সেই জেঠিমা যে কিনা সে পাশে বসে লাশটা চিবিয়ে খাচ্ছে। মালতী এটা দেখে আবারও চিৎকার দেয় এবং বলতে থাকে, আপনি কে? কেনই বা আপনি আমার সাথে এমন করছেন? আর আপনি আমার স্বামীকে কেনই বা এরকম আমার স্বামীর লাশ খাচ্ছেন? সেই জেঠিমা কোনো উত্তর দেয় না। সেই জেঠিমা বলে, যদি বাঁচতে চাস কোনো কথা বলবি না, না হলে তোমরা সবাইকে মেরে আমি খেয়ে ফেলবো। এই বলে সেই জেঠিমা অনেক হাসতে থাকে। তার হাসি ছিল যেন খুব একটা ভয়ানক। এই রকম হাসি মালতী আর কোনো জীবনেও দেখেনি। মালতীর এরকম আচরণ দেখে মালতী অনেকটা সাহস করে এবার বলে, আপনি এরকম করবেন না দয়া করে। লোক জানাজানি হয়ে গেলে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। আপনি আমার স্বামীর লাশ খাচ্ছেন কেন? সেই জেঠিমা আবারও পূর্বের মতন বলে, তুই যদি মরতে চাস তাহলে এখানে দাঁড়া, বেশি চিৎকার করলে তোকে এবং তোর সবাই ছেলেকে আমি মেরে ফেলবো। এই বলে মালতী সেখানেই ঘুমিয়ে পড়ল এবং ঘুমিয়ে মালতী পড়ল যখন সে বুঝতে পারলো যে সে এই মুহূর্তে আল্লাহ ছাড়া আর কাউকেই ডাকতে পারবে না এবং আল্লাহ ছাড়া আর কাউকেই সে সাহায্যের জন্য চাইতে পারবে না। মালতী পাশের রুমে চলে গেল এবং ভয়ে দরজায় তোকে নিয়ে যেতে আমি আবারও লক্ষ্য করলাম যে সকালে আমার জেঠিমার অদ্ভুত আচরণ যেন আমার রাতের পূর্বের কথা মনে পড়িয়ে দেয়। আমার পূর্বের কথা যখন মনে পড়িয়ে দেয় তখন আমার গা শিউরে ওঠে। গ্রামের মহিলারা আসছে, সবাই এসেছে আমার স্বামীর শেষ বিদায়ের জন্য। অবশেষে আমার স্বামীকে সবাই নিয়ে শ্মশান ঘাটে যায় এবং শ্মশান ঘাটে নিয়ে সেখানে পুড়িয়ে ফেলে।
আমি আমার স্বামীর জন্য অনেক কান্না করতে থাকি এবং আমার বাবা চলে আসেন আর বলেন, মারে কান্না করিস না, সবাই তো চিরদিন বেঁচে থাকে না, সবাই তো একদিন চলে যেতে হয়, কেউ আগে যাবে কেউ পরে যাবে, এটা হচ্ছেই তো প্রকৃতির খেলা। আমার বাবারও আচরণ যেন আমার মতন স্বাভাবিক লাগছে না, কিন্তু আমাদের ঘরে সেই জেঠিমা বারবার এসে, যেখানে আমার স্বামী মারা গিয়েছিলেন সেখানেই অনেক কিছু যেন আমি দেখছিলাম যে একটা বিষয়, সেই জেঠিমা কিছু যেন খুঁজতেছেন, অদ্ভুত দৃষ্টিতে সেই দিকে সেই জায়গাটার দিকে তাকিয়েছিলেন এবং উনি যাওয়ার সময় কেমন এক ভয়ানক হাসি দিয়ে আমার সামন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এটা দেখে আমি সন্দেহ আমার আর বুঝতে বাকি রইল না যে আমার স্বামীর মৃত্যুর পিছনে আমার জেঠিমারই হাত রয়েছে। আমি যত শীঘ্রই পারলাম আমি সেখান থেকেই বিদায় নিয়ে সেখান থেকেই আমি চলে গেলাম। এই বলেই প্রথম ঘটনাটি শেষ হয়ে যায়। আশা করি প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি প্রথম ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে। যদি ভালো না লাগে তাও জানিয়ে দিবেন কমেন্ট করে। আশা করি আমি আপনাদেরকে সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে বলে, অবশ্যই এই ঘটনাটি হচ্ছে যে 18+ ঘটনা, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। মেয়েটার ঠিক মাথার উপরে একটা লাশ ঝুলছে, বিচ্ছিন্নভাবে লাশ খুনটা করা। লাশটা থেকে ঠোপ ঠোপ করে ব্লাড পড়ছিল মেয়েটার মাথায়। মেয়েটার শরীর রক্তে লাল হয়ে গেছে, চেহারা দেখা যাচ্ছে না। পরিত্যক্ত একটা ভাঙ্গা বাড়িতে এলোমেলো অবস্থায় মেয়েটা বসে আছে, দরজা জানালা সব খোলা। বাহিরের আবহাওয়া কোমল, সন্ধ্যার আগ পর্যন্ত বাতাস বইছে হালকা করে। মেয়েটার মাথার উপরে লাশ থেকে গোস্ত খুলে খুলে পড়তে লাগলো মেয়েটার উপর। মেয়েটা জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে লাগলো। পচা লাশের গোস্তগুলো মেয়েটা খেতে শুরু করলো। কাঁচা গোস্ত চিবানো কসমস শব্দে পুরো বাড়িটা পৌচিক আনন্দে ভরে উঠল। আকাশের আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসলো। একঝাঁক বাদুড় এসে বাড়ির নিজের ডানার মধ্যে ডেনে নিল। পশ্চিম থানা 2 অফিসার ইনচার্জ এসআই মামুন এবং রশিদ আশাদ চৌধুরীকে কথা বলছিলেন, ইদানিং এলাকার গুরুস্থান থেকে নাকি লাশ চুরি হয়ে যাচ্ছে। লাশ চুরি হওয়া নিয়ে পুলিশের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সমস্যা হলো লাশগুলো যদি চোরাচালানকারী বা পাচার কাজে ব্যবহার হয়, তাই এই লাশ চোরদের ধরতে হবে। মামুন রশিদ কাল রাতে গুরুস্থান পাহারা দিয়েছিলেন, তার মতো সব কিছু ঠিক আছে, কোনো লাশ চুরি হচ্ছে না। কিন্তু এত রাতে তো আর কিছু প্রমাণ করা যায় না, তাই আজ রাতে আশাদ চৌধুরী গুরুস্থানের আশেপাশেই থাকবেন। রাত প্রায় 12:33। সারা এলাকা নিস্তব্ধ। এলাকাটা পঞ্চগড় হওয়ায় সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। সন্ধ্যা হতেই যে যার মতন গড়ে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আশাদ চৌধুরী হাতে একটা শটগান আছে। আকাশ গুড় করতে লাগলো, সাথে বাতাসও শুরু হলো। মনে হয় বৃষ্টি হবে। আসাদ চৌধুরীর সাথে কিছুই আনেননি, রিংকুটও আনেননি এবং ছাতাও আনেননি। সে দৌড়ে একটা গাছের নিচে বসে পড়ল। আশেপাশে পাশ থেকে গ্রামের সবচেয়ে বড় কবরস্থান এটা। এখানে গ্রামের বেশিরভাগ লোকেরই কবর। চারপাশে বাতাসের ধুলো উঠছে খুব। সামনে কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। আসাদ চৌধুরী বসে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো কেউ তার পিছন থেকে তাকে দেখছে, কিন্তু কিভাবে? সে তো এখানে একা। সে তো একটু হাঁটু গেড়ে বসে পড়লো, চারপাশ ভালো করে দেখলো, কোথাও কেউ নেই। আকর্ষণ আছাড় চৌধুরীর মাথায় ঘুরে উঠল। সে দেখছে তার সামনে কিছু সাদা কাপড় পেছানো লোক দাঁড়িয়ে আছে। তারা জুড়ে জুড়ে আসাদ চৌধুরীর গাড়ে একটা থাবা মারে
আর সাথে সাথে আসাদ চৌধুরী মাটিতে পড়ে গেল। সে জ্ঞান হারিয়েছে। সাদা রঙের পেঁচানো লোকগুলো আসাদ চৌধুরীর পা ধরে তাকে টানতে টানতে গুরুস্থানের ভিতর নিয়ে গেল। আকাশ বাদুর উড়তে লাগলো। কালো কালো বাদুরের চেঁচামেচিতে পুরো এলাকা যেন কেঁপে কেঁপে উঠছিল। বেশ কিছুক্ষণ পর আসাদ চৌধুরীর জ্ঞান ফিরল। আসাদ চৌধুরী চোখ খুলে দেখলেন সে যে গুরুস্থানের ভিতরে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই, কিন্তু পিছন থেকে হঠাৎ একটা আওয়াজ এলো। আসাদ চৌধুরী ভয়ে থমকে দাঁড়ায়। আসাদ চৌধুরীর পা কাঁপছিল, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে পিছন থেকে তাকালো। তারপর ঠিক 10-12 হাত দূরে একটা মেয়ে উলঙ্গ লাশ পড়ে আছে। লাশটার গায়ে কোনো জামা কাপড় নেই। লাশটা হয়তো কবর থেকে তোলা হয়েছে। লাশের ঠিক নিতম্বের কাছে একটা ছেলে মুখ দিয়ে বসে আছে। এই দৃশ্য দেখার সাথে সাথে আসাদ চৌধুরী সারা শরীর কেঁপে উঠল। সে কি করবে ভেবে না পেয়ে হাতের শটগান সামনের দিকে তাক করলো আর কিছু কাঁপা কাঁপা গলায় বলল, কে ওখানে, কে ওখানে? আসাদ চৌধুরীর আস্তে আস্তে এগিয়ে এলো আর বলল, আমি কিন্তু গুলি করে দিব। কিন্তু ছেলেটার নিজের অবস্থা পরিবর্তন করলো, কিন্তু পিছনে আসাদ চৌধুরী দিকে তাকালো না। ছেলেটা একটা মেয়ের লাশের নিতম্বু ছেড়ে বুকের মাঝখানে মুখ দিল। কিন্তু ব্যাপার কি, মেয়েটার লাশের নিচের অংশ কত বিক্ষত হয়ে গেছে। দুই পায়ের মধ্যখান দিয়ে একটা অদ্ভুত রকমের কালো পর্দা বেরিয়ে আসছে। সেই পর্দার দুর্গন্ধে আসাদ চৌধুরীর দূর থেকেই যেন পারছিল না। জনিপথ বেয়ে আসছে পদার্থ, কালো পদার্থ দুয়ার মতন উড়ে উড়ে যাচ্ছে। ছেলেটার লাশের স্তন থেকে মুখ তুললো, কিন্তু পিছনে তাকালো না। আসাদ চৌধুরী লক্ষ্য করলেন লাশের বুকের উপর থেকে ওই কালো পর্দাটা গড়িয়ে গড়িয়ে পড়ছে আর কালো দুয়ার মতন উড়ে উড়ে যাচ্ছে। ছেলেটা এবার উঠে দাঁড়ালো আর সাথে সাথে আসাদ চৌধুরী গুলি ছাড়লো। গুলিটা সোজা গিয়ে ছেলেটার পিছে লাগলো। পিঠ থেকে রক্ত বের হয়, কিন্তু ছেলেটা কোনো সারা শব্দ নেই। সে একইভাবে দাঁড়িয়ে থাকে। আসাদ চৌধুরী আর একটা গুলি করতে যাবে, এমন সময় হঠাৎ ছেলেটা পিছনে তাকায়। আসাদ চৌধুরীর হাত থেকে গানটা পড়ে গেল। সে হায় হয়ে গেছে। সে আশ্চর্য হয়ে বলে, মামুন? ছেলেটা মামুন রশিদ, কিন্তু তুই একটা চোখ নেই। চোখের জায়গায় এরকম কালো তরল পদার্থ যা দুয়ার মতন উড়ে উড়ে যাচ্ছে। দুই গালে আশ্চর্যে যেন কোনো গোশ তুলে নিয়েছে, কিন্তু কিভাবে এটা? একটু আগে থেকেই আসাদ চৌধুরী মামুন রশিদের সাথে কথা বলে এসেছে। সে তো ঠিকই ছিল, তাহলে এসব কি? এসব কিভাবে হলো? সে কিছুই বুঝতে পারে না। মামুন, সেখানে মামুন আসবে কোথা থেকে? তাকে তো বাসায় সে রেখে এসেছিল, কিন্তু মামুন যে এমন একটি কাজ করবে সে স্বপ্ন দেখতেছে না তো। এমন দেখে মামুন তাকে দেখে ভয় না পেয়ে উত্তরে বলল, কি যাবি তুই আমার সাথে? এখানে কিন্তু অনেক কবর ফাঁকা আছে, তুই কি যাবি আমার সাথে? এমন সময় আসাদ চৌধুরী সেটা দেখে ভয়ে দৌড় দেন এবং তার পিছু পিছু মামুন তাকে দৌড়াতে থাকে এবং বলে, দাঁড়াস না, তুই দাঁড়াবি না, যাবি না আমার সাথে? এখানে কিন্তু অনেক কবরস্থান ফাঁকা আছে, তোকে নিয়ে অনেক সুখে রাখবো, অনেক যত্নে রাখবো, আর আসবি কবরস্থান। সে বুঝতে পারে এটা মামুন নয়। সে মামুনের রূপ ধরে কোনো একটা খারাপ জিন, খারাপ শয়তান সে তাকে নিতে এসেছে। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং দৌড়াতে দৌড়াতে কোনো রকমে গ্রামের ভিতর প্রবেশ করে ফেলে এবং মামুনও তার পিছন আর ছাড়ে না। সেইরা মামুন রূপী শয়তানটা সেখান থেকেই চলে যায় এবং সে পরদিন গ্রামের সবাইকে খুলে ঘটনাটি বলে এবং সবাই অনেক ভয় পেয়ে যান এবং আরো বেশি সতর্ক হয়ে যান।